প্রিয় ছাত্রছাত্রী, আজকে তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ইসলামীয় সাহিত্যের ধারা কিংবা আরাকান রাজসভার সাহিত্য। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব যেটা হচ্ছে সাহিত্য সৃষ্টির প্রেক্ষাপট এবং এই আরাকান রাজসভা যে সাহিত্যের নতুন সুর, এইটা কেন বাংলা সাহিত্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপর এই আরাকান রাজসভার সাহিত্যে বা ইসলামীয় সাহিত্যে যেখানে উল্লেখযোগ্য দুই কবি যে দৌলত কাজী এবং সৈয়দ আলাউল, এই দুই কবি নিয়ে তাদের সাহিত্য চর্চা নিয়ে আমরা বিস্তৃত আলোচনা করব। এছাড়া কয়েকজন অপ্রধান ইসলামীয় কবি, তাদের বিষয় নিয়েও আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাহলে প্রথমেই চলে আসছি যে সাহিত্য সৃষ্টির প্রেক্ষাপট। প্রথমে যে আরাকান রাজসভার সাহিত্য সৃষ্টির যদি প্রেক্ষাপট বলি, দেখো খ্রিস্টীয় ষোড়শ শতাব্দীর শেষ দিকে ঠিক 1575 খ্রিস্টাব্দ নাগাদ যখন মোগল রাজশক্তির কাছে প্রধানত গৌড়ীয় রাজ দরবাররা, তারা তখন কি করে যে পাঠান আমাত্যগণ প্রাণ ভয়ে তারা কোথায় চলে যায় না, প্রাণ ভয়ে তারা গৌড় রাজ দরবারে কয়েকজন পাঠান বিদগ্ধ পণ্ডিত এবং সুফি মতবাদীদের নিয়ে তারা চট্টগ্রাম অতিক্রম করে আরাকান গ্রামে তারা অবস্থান করে। সেই যে আরাকানের রাজ্যে সেখানে আশ্রয় নেয়। এই আরাকান যে রাজ্যে তারা অবস্থান করলো, সেখানকার একটা রাজ দরবার তারা গড়ে তোলে, যে সাহিত্য চর্চার একটা, সেটা কিন্তু অনুপ্রেরণা পেয়েছিল যে গৌড় রাজাদের, যে গৌড়ের রাজারা তাদের কি রাজসভায় বিদগ্ধ পণ্ডিত সাহিত্য চর্চা নিয়ে ব্যস্ত থাকতেন। এখানেও কিন্তু ইসলামীয় সাহিত্যের দ্বারায় যে ইসলামীয় কবিদেরকে নিয়ে তারাও একটা সাহিত্য চর্চার কোথাও ক্ষেত্রভূমি তৈরি করলেন। সেখান থেকে যে সাহিত্য চর্চা শুরু হয়েছিল, যে আরাকান রাজসভার সাহিত্য বা ইসলামীয় সাহিত্য নামেই পরিচিত। এবার বলবো যে আরাকান রাজসভার সাহিত্য বাংলা সাহিত্যে কেন এত গুরুত্বপূর্ণ। দেখো, আরাকান রাজসভার সাহিত্য বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণের একটা প্রধান কারণ, এটা হচ্ছে ধর্মীয় প্রভাব মুক্ত কিন্তু একটা সাহিত্য ধারা। ধর্মীয় প্রভাব মুক্ত কেন বলছি, এর আগে যতগুলো আমরা সাহিত্যের ধারা পাচ্ছি, যেগুলো আমরা আগের ভিডিওগুলোতে আলোচনা করে দিয়েছি, দেখো যেমন চর্যাপদ, তোমাদের রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, ধর্মমঙ্গল, এছাড়া অনুবাদ সাহিত্য কিংবা জীবনী সাহিত্য, এই সমস্তগুলো কিন্তু কোনো না কোনো ধর্মকে কেন্দ্র করেই কিন্তু আবর্তিত হয়েছে। চর্যাপত্র যে বৌদ্ধ সহজিয়াদের তাদের ধর্ম গুরুতত্ত্ব বিষয়ক আলোচনা, শ্রীকৃষ্ণ কীর্তন রাধাকৃষ্ণ প্রেম লীলা বিষয়ক কীর্তন করা হয়েছে। তারপর বৈষ্ণব পদাবলীও ঠিক তেমনি। আবার অপরদিকে অনুবাদ সাহিত্য ধরে আনো, সেখানে রামায়ণ মহাভারত ভাগবত সবগুলোই পুরাণ কেন্দ্রিক কিংবা পৌরাণিক ভাবধারাকে বিষয়কে নেওয়া হয়েছে। এই হচ্ছে বিষয়। অর্থাৎ এখানে যে আরাকান রাজসভার যে সাহিত্য চর্চা, সেখানে কিন্তু সম্পূর্ণ ধর্মীয় প্রভাব মুক্ত একটা নতুন সাহিত্য ধারা তৈরি হয়। তাহলে ধর্মীয় প্রভাব মুক্ত হলে কীরকম ধরনের সাহিত্য হয়? দ্বিতীয় নম্বর হচ্ছে, সেটা হচ্ছে হিন্দুদের মানবীর যে রোমান্টিক প্রেম কাহিনী নিয়ে এখানে কিন্তু এই কাহিনী আবর্তিত হয়েছে। যেখানে আরাকান রাজসভার সাহিত্য কিন্তু যে নরনারীর প্রেম কাহিনী, এখানে কিন্তু নরনারী বলতে তারা কোনো স্বর্গীয় দেবদেবী কিংবা কোনো আধ্যাত্মিকতার সঙ্গে তার কিন্তু কোনো যোগ নেই। একেবারে সামাজিক দুজন মানুষ তাদের জীবনের যে প্রেম কাহিনীর জীবন নিয়েই কিন্তু ঘটনা আবর্তিত হয়েছে। আরেকটা কথা হচ্ছে যে এখানে কিন্তু বেশি করে হিন্দু মুসলিম সংস্কৃতির মেলবন্ধন কিন্তু দেখানো হয়েছে এই কাব্যে। হিন্দু এবং মুসলিম এই দুই সংস্কৃতির মেলবন্ধন ঘটানো হয়েছে। এরপর কি, যে দেবদেবীর মাহাত্ম্য বর্জিত একটা সাহিত্যের ধারা, সেটা কিন্তু আমরা মধ্যযুগে পেলাম। সেটা হচ্ছে ইসলামীয় সাহিত্যের ধারা বা আরাকান রাজসভার সাহিত্য। এই হচ্ছে এই কাব্যের একটা নতুন সুর, কিংবা বলা যেতে পারে এটা একটা সাহিত্যের কিন্তু প্রধান গুরুত্বপূর্ণ একটা অংশ হিসাবে, আমরা তাৎপর্যপূর্ণ বিষয় হিসাবে ধরে নিতে পারি এই আরাকান রাজসভার সাহিত্য। এবার চলে আসি পরের অংশে, সেটা হচ্ছে যে আরাকান রাজসভার দুই উল্লেখযোগ্য কবি
যাদের কি কথা না বললেও নয়, যারা শ্রেষ্ঠ দুই কবি তারা হলেন দৌলত কাজী এবং হলেন সৈয়দ আলাওল, এই দুইজন কবি। প্রথমেই আমরা আলোচনা করি যে দৌলত কাজী। দেখো, দৌলত কাজী চট্টগ্রামের রাউজান থানার অন্তর্গত সুলতানপুর গ্রামে কিন্তু তার জন্ম। ষোড়শ শতাব্দীর শেষের দিকেই কিন্তু তিনি জন্ম। আর তার কাব্যের নাম কি? তার কাব্যের নাম হচ্ছে লোর চন্দ্রানী বা সতী ময়না। তার কাব্যের নাম তাহলে পাচ্ছি কি? লোর চন্দ্রানী কিংবা সতী ময়না। এরপর যেটা বলতে হয় যে লোর চন্দ্রানী বা সতী ময়না এই কাব্য রচনার জন্য তিনি আরাকান রাজ সুধর্মার সমর সচিব যে আশরফ খানের পৃষ্ঠপোষকতায় তিনি এই কাব্য রচনা করেন। দীর্ঘ 18 বছর, কত বছর? 18 বছর ধরে 1621 থেকে 1638 খ্রিস্টাব্দ পর্যন্ত মধ্যেই এই কাব্যটি তিনি রচনা করেন। এই কাব্যের যে কাহিনী যদি বলি, এটা মৌলিক তার নয়। দৌলত কাজী তিনি যে হিন্দি কবি মিয়া সাধনের লেখা তার যে মৈনাক সৎ কাব্যের অনুসরণে লেখা। তাহলে কি তোমরা বলবে যে লোর চন্দ্রানী বা সতী ময়না এটা একটা অনুবাদ কাব্য? না, এটা অনুবাদ কাব্য বলবো না, কারণ শুধুমাত্র কাঠামোগত দিকটা কিন্তু মিল রয়েছে এই মিয়া সাধনের মৈনাক সৎ এই অংশ, কিন্তু মূল যে কাব্যের যে ঘটনা প্রবাহ সেখানে কিন্তু অনেক বিষয় কিন্তু মৌলিকতা এবং কবির নিজস্ব ভাবভঙ্গি কিন্তু আমরা লক্ষ্য করি। যাই হোক, এই কাব্যের কাহিনীর বিষয়ে যদি তোমাদের একটু বলে রাখি যে এই লোর চন্দ্রানী বা সতী ময়না কাব্যের কাহিনী। প্রথমে দেখো যে রাজপুত্র দুর্জয় এবং সুপুরুষ তিনি হলেন লোরক। লোর চন্দ্রানী মানে লোরক চরিত্রটা পাচ্ছি। সেই লোরক তিনি প্রথমেই তিনি বিবাহিত, তার স্ত্রীর নাম ময়নামতি। তিনি যে তার সঙ্গে বিবাহ হয়, পরে তিনি কোথায় না জঙ্গলে মৃগয়া করতে বেরোন। তার স্ত্রীকে বাড়িতে রেখে গিয়ে তার উপরে প্রায় রাজ্যভার দিয়ে এবং তার মন্ত্রী পরিষদের সঙ্গে রাজ্যভার দিয়ে তিনি বেরিয়ে পড়েন কোথায় না মৃগয়া করতে। মৃগয়া করতে গিয়ে সেখানে কিন্তু তার পরিচয় ঘটে কার সঙ্গে? চন্দ্রানীর সঙ্গে। যদিও চন্দ্রানী বিবাহিত হলেও তার সঙ্গে যে বিবাহ হয়েছিল যে বামনের, তিনি ছিলেন নপুংসক। এখানে ঘটনাটা কিছুটা যেন শ্রীকৃষ্ণ কীর্তনের সঙ্গে আমরা সম্পর্ক পাচ্ছি। যাই হোক, এটা কিন্তু ধর্মীয় প্রভাব বর্জিত একটা প্রণয় কাহিনী, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, যাই হোক, এখানে তাহলে সেই বামন নপুংসক তার সঙ্গে বিবাহ হয়েছিল কার? চন্দ্রানী। কিন্তু এই চন্দ্রানীর সঙ্গে লোরকের একটা প্রণয় মানে তৈরি হয়, তাদের সাক্ষাৎ ঘটে। এবং লোরক কি করলেন না, তিনি এর সঙ্গে কার? চন্দ্রাবতীর সঙ্গে সাক্ষাৎ করে চন্দ্রাবতীকে নিয়ে তিনি পালিয়ে আসেন। এবং সেই পথে আসার সময় বামনের সঙ্গে সাক্ষাৎ হয়, তার সঙ্গে যুদ্ধ হয়, বামনকে নিহত করেন। তারপর তিনি কিন্তু সুখে স্বাচ্ছন্দ্যে সেখানেই চন্দ্রাবতী রাজ্যেই তিনি সেখানে থেকে তার রাজ্য শাসন করেন। সেই সময় এই ঘটনা। আর এদিকে ময়নামতি কিন্তু যে লোরকের বিরহে প্রায় তিনি কাতর, এরকমই অবস্থা। এবার এই পর্যন্ত কিন্তু লিখেছেন কে? দৌলত কাজী। এবার এই পর্যন্ত যদিও কাব্য তিনি সম্পূর্ণ করে যেতে পারেননি, কাব্য না সম্পূর্ণ করলেও তার এই কাব্যের যে বিশেষত্ব আমরা লক্ষ্য পাই যে দেবতা বা বৈদিক ধর্ম বা ধর্মীয় প্রভাব মুক্ত একটা যে রোমান্টিক প্রেম কাহিনী রচনার ক্ষেত্রে তার নিজস্বতা দিক কিন্তু এই কাব্যের মধ্যে যথেষ্ট ফুটিয়ে তুলেছেন। এই যে লোর চন্দ্রানী কিংবা সতী ময়না এই কাব্যের পরবর্তী অংশটা কিন্তু সমাপ্ত করেছেন কে? সৈয়দ আলাওল। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, সৈয়দ আলাওল এই কাব্যটি সমাপ্ত করেন। সেখানে যে কাহিনীর অংশটা এখানে বলে দিই যে সেখানে সতী ময়নাকে সঙ্গে ছলনা করে যে ছাতন নামে একজন ব্যক্তি নানা প্রলোভন দেখায় এবং ময়নামতির সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চায়, যেখানে রত্নমালিনী একজন কুট্টিনী রয়েছে। কিন্তু সমস্ত কিছু অগ্রাহ্য করে দিয়ে তিনি কি না তার স্বামীর জন্য তিনি প্রাণ মানে একাকিত্বভাবে থাকেন। পরে কিন্তু যে কে লোরক তিনি চন্দ্রাবতীর তিনি ময়নামতির তিনি খবর নেন এবং তার যে দুঃখের ঘটনা শুনতে পেয়ে তাকে তিনি আবার নিজের কাছে নিয়ে আসেন
এবং পরবর্তী কাব্যের একটা শুভ মিলনের মধ্যে দেখানো হয়েছে যে ময়নামতির সঙ্গে কার লোরক এবং চন্দ্রাবতী, মানে লোরকের দুই স্ত্রী চন্দ্রাবতী এবং সতী ময়না দুজনকে নিয়ে তারা সুখে স্বাচ্ছন্দ্যে মানে জীবন অতিবাহিত করেন। এই ছিল কাব্যের মূল পরিণতি এবং শেষ অংশটা কিন্তু রচনা করেছেন, মনে রাখবে, সৈয়দ আলাওল। এরপর আজকে আমরা আলোচনা করব যে সৈয়দ আলাওল। এবার সৈয়দ আলাওল কি, চট্টগ্রামের জালালপুরে তার জন্ম। সেই সৈয়দ আলাওল তিনি কিন্তু হিন্দি ভাষা এবং বাংলা ভাষা, ফার্সি, সংস্কৃত এই নানা ভাষায় দক্ষ ছিলেন। কিন্তু একজন পাণ্ডিত্যপূর্ণ মানে তার যে দক্ষতা সেটা কিন্তু সাহিত্যের পরতে পরতে ফুটিয়ে তুলেছেন। সাহিত্য মানে তিনি আরও অনেক সাহিত্য রচনা করেছেন, আমরা সেগুলো বলছি। এই আরাকান আমাত্য মগান ঠাকুরের তারই সুনজরে আসেন কে, সৈয়দ আলাওল। সৈয়দ আলাওল যদিও প্রথম জীবনে যথেষ্ট দুঃখ যন্ত্রণার মধ্যে দিয়ে, অভাব অনটনের মধ্যে দিয়েই পরে তিনি রাজার যে সুনজরে এসে সুধর্মার পৃষ্ঠপোষকতা লাভ করেন, তারপর তার দীর্ঘ সাহিত্য চর্চা শুরু হয়। এই সাহিত্য চর্চা সেখানে কিন্তু আমরা যে কাব্যগুলো পাচ্ছি, তিনি কিন্তু অনেকগুলো সাহিত্য রচনা করেছেন। যেমন পদ্মাবতী, সেটা হচ্ছে 1646 খ্রিস্টাব্দে প্রকাশিত। লোরচন্দ্রানী, সেটা তো বলেছি আমরা, শেষ অংশটি সমাপ্ত করেছেন 1659 খ্রিস্টাব্দে। এরপর রয়েছে সপ্তপয়কর, সেটা 1660 খ্রিস্টাব্দে প্রকাশিত। এরপর রয়েছে সয়ফুল মুলুক বদিউজ্জামাল যে অংশটি, সেটাও তিনি রচনা করেছেন, কিংবা সেকেন্দার নামা, এইগুলো রয়েছে তার বিখ্যাত কাব্যগুলো। তাহলে সৈয়দ আলাওল কিন্তু তার সাহিত্যের এক বৈচিত্র্যপূর্ণ বিভিন্ন সাহিত্য ধারা আমরা পাচ্ছি। এই সৈয়দ আলাওল একটা লাইন না বললেই নয় যে তার সাহিত্যের মধ্যে প্রেমের যে অসাধারণ একটা সুন্দর রূপ একটা চরণের মধ্যে তুলে ধরেছেন, যে প্রেম বিনে ভাব নাহি, ভাব বিনে রস, ত্রিভুবনে যত দেখো প্রেম হন্তে বস। অসাধারণ একটা লাইন, এটা কিন্তু তার সাহিত্যের মধ্যে তিনি তুলে ধরেছেন। আর সৈয়দ আলাওল তার কাব্যের যে তার বহু ভাষার পাণ্ডিত্য জ্ঞান, সর্বত্র আমরা সাহিত্যের পরতে পরতে সেগুলো কিন্তু লক্ষ্য করি। এই হচ্ছে সৈয়দ আলাওলের তার সাহিত্য সৃষ্টি, তার অনন্য কীর্তি। এরপর আমরা কয়েকজন আরও ইসলামীয় সাহিত্যিকের নাম বলবো, যারাও সাহিত্য রচনা করে এই ধারাকে আরও উৎকৃষ্ট পর্যায়ে নিয়ে গেছেন। তাদের নামগুলো বলছি, যেমন রচনা করেছেন জঙ্গল নামা বলে একটা কাব্য, যেটা রচনা করেছেন কি হেয়াদ মাহমুদ এবং আরিফ ও গরিবুল্লাহ, এরা রচনা করেছেন। আর রসুল বিজয়, এটাও রচনা করেছেন কি না সাবিরিত খান। এরপর রচনা করেছেন শেখ চন্দ, এছাড়া জৈমুদ্দিন, তিনিও রচনা করেছেন। আর পদাবলী রচনা করেছেন, দেখো বৈষ্ণব পদাবলী, বেশিরভাগ পদাবলী কিন্তু আমরা হিন্দু যে বৃন্দাবন দাস, বলরাম দাস, জ্ঞান দাস এদেরকে পাচ্ছি, কিন্তু ইসলামীয় সাহিত্যিকরাও তারাও যে পদাবলী রচনা করেছেন সেরকমও আমরা পাচ্ছি। এটা খুব গুরুত্বপূর্ণ যে সৈয়দ মুর্তজা এবং সৈয়দ আলী রাজা, সৈয়দ আলী রাজা নয়, আলী রাজা হিসাবে আমরা জানি, আলী রাজা এবং সৈয়দ মুর্তজা, এই দুজন কিন্তু এদের পদাবলিকার বলা হয়। সপ্তদশ শতকে পদাবলিকার বলা হয়, মানে মুসলিম পদাবলিকার। যাই হোক, এর দুজন রয়েছেন। এরপর রয়েছে এরপর যে সাহিত্য সৃষ্টি সেটা হচ্ছে গাজী মঙ্গল, আব্দুল গফুর, জৈমুদ্দিন, এছাড়া ফয়জুল্লাহ, এরা রচনা করেছেন যে এই গাজী মঙ্গল কাব্যটি। এছাড়া রয়েছে পীর গাথা বা সত্যনারায়ণ পাঁচালী, সেটাও আরিফ, এছাড়া ফয়জুল্লাহ, এরা কিন্তু রচনা করেছেন। এই হচ্ছে ইসলামীয় সাহিত্যের ধারা। এইখানে আমরা আলোচনা করলাম যে সাহিত্যের প্রেক্ষাপট, এছাড়া দৌলত কাজী সৈয়দ আলাওল তার সাহিত্যের বিশিষ্টতার দিক, এইগুলো কিন্তু সামগ্রিকভাবে তোমাদের মনে রাখতে হবে। তোমরা ভিডিওটি শোনার সময় খাতা পেন নিয়ে ছোট ছোট এই তথ্যগুলো, ডাটাগুলো মনে রাখতে পারো, কারণ নতুন একাদশ শ্রেণীর যে সেমিস্টার ভিত্তিক সিলেবাসে, যেখানে সাহিত্যের ইতিহাস আলোচনা প্রসঙ্গে আরাকান রাজসভার সাহিত্য কিন্তু এই প্রসঙ্গগুলো চলে এসেছে। আর সেই প্রসঙ্গে বলি, অবশ্যই চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো। তোমাদের জানার কোনো বিষয় থাকলে অবশ্যই তোমরা সেগুলো কমেন্টে জানাও। অনেকে তোমরা জানিয়েছো যে ভাষা চর্চা
বা ভাষার বিষয়গুলো কিন্তু ভিডিওতে একটু সেগুলো আলোচনা করতে অবশ্যই আমরা আসছি। সাহিত্যের ইতিহাসে আর আমরা কয়েকটা অংশ আছে, যেমন শাক্ত পদাবলী, এইটা আলোচনা শেষ করলেই কিন্তু আমাদের পরবর্তী অংশ সাহিত্যে যে ভাষা চর্চা, ভাষার অংশগুলো সেগুলো কিন্তু ডিটেলসভাবে আলোচনা করে দেব। আর আগের যে ভিডিওগুলোতে অবশ্যই তোমরা দেখো, যেখানে সাম্যবাদী কবিতা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিংবা বঙ্কিমচন্দ্রের লেখা বিড়াল প্রবন্ধ কিংবা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁইমাচা এই গল্প, সবগুলো বিষয় কিন্তু লাইন টু লাইন ধরে আলোচনা হয়েছে। শুধুমাত্র এই চ্যানেলেই আমরা বলতে পারি যেখানে A to Z একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের পুরো সিলেবাস ধরে কিন্তু আমাদের আলোচনা আছে। তাই অবশ্যই তোমরা বন্ধুদেরকে চ্যানেলটা শেয়ার করে জানাও, সাবস্ক্রাইব করো। অবশ্যই তোমাদের জানার কোনো বিষয় থাকলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাও। সকলেই ভালো থেকো।